প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টারটার পর্ব 2 অর্থাৎ দ্বিতীয় পর্বে তরল পদার্থের প্রসারণ সংক্রান্ত কিছু ধারণা দেব। তবে আগের দিন আমরা দ্বিধাতব সম্পর্কে কিছু বলতে ভুলে গেছিলাম, তো সেই সংক্রান্ত একটু আলোচনা করে দেব। দ্বিধাতব পাত হচ্ছে দুটো ভিন্ন ধাতুর পাত। দুটি ভিন্ন ধাতুর, উপাদানটা আলাদা, ভিন্ন ধাতুর তৈরি পাত, যাদেরকে বিশেষ ব্যবস্থায় রিভেট করে জোড়া লাগানো হয়। কাজ কি না, এর কাজ হচ্ছে একে যদি উত্তপ্ত করা হয়, আমরা জানি বিভিন্ন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলাদা হওয়ার জন্য তারা দৈর্ঘ্যে বিভিন্ন পরিমাণে বৃদ্ধি পাবে। তারা দৈর্ঘ্যে বিভিন্ন পরিমাণে বৃদ্ধি পাওয়ার জন্য তাদেরকে এইভাবে রিভেট করা থাকলে যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি, অর্থাৎ যে একই উষ্ণতা বৃদ্ধিতে বেশি দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, সে বেশি দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে, অন্যটা কম পাবে। তাহলে তারা একসাথে লাগানো অবস্থায় কী হবে না, সামান্য পরিমাণে আর্চের মতো বেঁকে যাবে। আবার ঠান্ডা করলে তার ঠিক উল্টো ঘটনাটা ঘটবে, অর্থাৎ গরম করলে যে ধাতুটা উপরের দিকে থাকবে, অর্থাৎ যার দৈর্ঘ্য প্রসারণাঙ্ক বেশি, সে উপরের দিকে থাকবে, আর ঠান্ডা করলে সে নিচের দিকে থাকবে। এই ব্যবস্থাটাকেই বলা হয় দ্বিধাতব পাত। কি কাজে লাগে না, থার্মোস্ট্যাট, তাপ যুগ্ম প্রস্তুতিতে কাজে লাগানো হয়। এছাড়াও ফ্রিজ, স্বয়ংক্রিয় যে কোনো স্বয়ংক্রিয় যন্ত্র চালানোর জন্য, বা ফ্রিজ, ফায়ার অ্যালার্ম ইত্যাদি যন্ত্রগুলো চালানোর জন্য আমরা দ্বিধাতব পাত ব্যবহার করে থাকি। বিষয়ে তোমরা বই একটু পড়ে নেবে, পেয়ে যাবে। আচ্ছা, আজকে আমরা আলোচ্য বিষয় তরল পদার্থের প্রসারণ সম্পর্কে পড়ব। যেহেতু তরলের নিজস্ব কোনো আকার, আকৃতি বা দৈর্ঘ্য বলতে কিছুই নেই, তাকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রেই আকার সে ধারণ করে থাকে, তাই তরলের ক্ষেত্রে শুধুমাত্র প্রসারণ বলতে কিন্তু আমরা তরল পদার্থের প্রসারণ বলতে আমরা শুধু আয়তন প্রসারণটাই বুঝব, শুধুমাত্র আয়তন প্রসারণ। এই আয়তন প্রসারণ তরলের ক্ষেত্রে আবার দুই ধরনের হয়। যেহেতু তরলকে একটি নির্দিষ্ট পাত্রে রেখে তার প্রসারণ হিসেব করতে হয় বা তাকে উত্তপ্ত করতে হয়, তাই তার প্রসারণকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে তার প্রকৃত প্রসারণ, 1 নম্বর প্রকৃত প্রসারণ, 2 নম্বর আপাত প্রসারণ। ঠিক আছে, এটা খুব সহজ পরীক্ষার সাহায্যে আমরা প্রকৃত প্রসারণ, আপাত প্রসারণ সম্পর্কে জানব। পরীক্ষাটা কি না, তার জন্য আমরা একটা লম্বা মুখ নলযুক্ত একটা গোলতল ফ্লাক্স নিলাম। এই ফ্লাক্সে আমরা কিছুটা তরল পদার্থ, জল বা অন্য যে কোনো তরল পদার্থ এতে ভর্তি করলাম। এবার এর উপর একটা কর্কের ছিপি লাগিয়ে তার মধ্য দিয়ে একটা সরু কাঁচ নল প্রবেশ করালাম, কৈশিক নল যেটাকে বলা হয়। সরু কাঁচ নলের বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্য দিয়ে জল কৈশিকত্ব ধর্মের জন্য কিছুটা উপরের দিকে উঠে থাকে, এবং সেখানটায় আমরা প্রয়োজন মতো পরীক্ষার জন্য একটা দাগ দিয়ে রাখলাম। এবার এর নিম্নাংশে তাপ দেওয়ার জন্য ব্যবস্থা করলাম। তাপ দিলে প্রথমে কি হবে, যে পাত্রে রাখা হয়েছে তরলটা, সেই পাত্রটা প্রথম প্রসারিত হবে, উত্তপ্ত হবে। উত্তপ্ত হলে সে প্রসারিত পাবে, সেটা নির্দিষ্ট উপাদান দ্বারা তৈরি কঠিন পদার্থ, সেটা প্রসারিত হবে। প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গেই এই যে তরলটা নিজে থেকেই কিছুটা উপরে ছিল, এই পাটটাকে যদি আমরা এ বলি, তখন সে কী হবে না, যখনই এই পাত্রটা প্রসারিত হবে তখন কী হবে, এই এর পাটটা খানিকটা নিচে নেমে আসবে। ধরো এ থেকে বি হলো, নিচে নেমে চলে আসবে অটোমেটিক্যালি, কারণ পাত্রটা প্রসারিত হয়েছে। তারপর যখন আবার তরল তাপ পাবে, তখন কি হবে না, তরল আবার পুনরায় প্রসারিত হতে হতে বি থেকে একেবারে একে ছাড়িয়ে সি পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে এখানে কতকগুলো পরীক্ষা, এই যে পরীক্ষাটা আমরা দেখলাম, সেখান থেকে কতকগুলো সিদ্ধান্তে আমরা আসতে পারি। প্রথমত এ বি, এটা যার জন্য ঘটেছে সেটা হচ্ছে পাত্রের প্রসারণ, কারণ পাত্র প্রসারিত হয়েছে বলে তরলটা এ থেকে বিতে নেমে এসেছে। তারপর তরলটি বি থেকে
পুনরায় শীতে গেছে, এটা তরলের প্রসারণ, এটাকেই তরলের প্রকৃত প্রসারণ বলা হয়, প্রকৃত প্রসারণ। এবং এ থেকে সি পর্যন্ত যদি আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ না করি তাহলে আমি দেখব কি এতে ছিল আগের দাগ, এখন আছে সিতে, তাহলে এসি এটাকে বলবো আমরা হচ্ছে আপাত প্রসারণ। ক্লিয়ার হয়েছে সবার? তাহলে পাত্রের প্রসারণ, প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণ, এই 3 ধরনের প্রসারণ আমরা এখানে দেখতে পাচ্ছি পাত্রে রাখা অবস্থায়। এখান থেকে আমরা সেটা বুঝে গেলাম। তো এবার এখানে কোশ্চেন আসে, একটা কোশ্চেন, সেটা হচ্ছে শর্ট কোশ্চেন হিসাবে থাকে তরলের নিজস্ব প্রসারণ কোনটা, বা তরলের নিজস্ব ধর্ম কোনটা। তরলের নিজস্ব প্রসারণ কোনটা? নিজস্ব প্রসারণ হলো তার প্রকৃত প্রসারণ। 2 নম্বর কোশ্চেন হয় তরলের 2 ধরনের প্রসারণ দেখা যায় কেন? দেখা যায় কেন? না, যেহেতু তরলকে সরাসরি তাপ প্রয়োগ করা যায় না, তরলকে কোনো একটি পাত্রে রেখে তারপর তাপ প্রদান করতে হয়, তাই তরলের ক্ষেত্রে 2 ধরনের প্রসারণ লক্ষ্য করা যায়। পাত্রের প্রসারণটা হিসাবের মধ্যে আনলে, যখন পাত্রের প্রসারণটা হিসাবের মধ্যে আনবো তখন সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ, আর পাত্রের প্রসারণটা বাদ দিয়ে দিলে কী পড়ে থাকবে, সেটা হচ্ছে আপাত প্রসারণ। পাত্রের প্রসারণ ধরলে প্রকৃত প্রসারণ, বাদ দিয়ে দিলে আপাত প্রসারণ। এবার আবার আমরা এই চিত্রটাতে চলে যাব। দেখো আমি যদি বলি বিসি, চিত্র দেখো, বিসি ইজ ইকুয়াল টু এবি প্লাস এসি, তাহলে বিসিকে আমরা কি বলতে পারি? প্রকৃত প্রসারণ। আর এবিকে আমরা কি বলতে পারি? পাত্রের প্রসারণ। আর এসিকে বলতে পারি আপাত প্রসারণ। তাহলে আমরা সম্পর্কটা পেলাম, প্রকৃত প্রসারণ সমান পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ। এবার সংজ্ঞাতে চলে যাব, প্রকৃত প্রসারণ কাকে বলে, আপাত প্রসারণ কাকে বলে। প্রকৃত প্রসারণ কাকে বলে? কোনো তরল পদার্থকে যে পাত্রে রেখে উত্তপ্ত করা হয় সেই পাত্রের প্রসারণকে তরলের আপাত প্রসারণের সাথে যুক্ত করলে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকেই তরলের প্রকৃত প্রসারণ বলে। কারণ প্রকৃত প্রসারণ সমান আমরা কি দেখেছি? পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ। যে পাত্রে রাখা হবে সেই পাত্রের প্রসারণকে তরল পাত্রের আপাত প্রসারণের সঙ্গে যোগ করলে যে প্রসারণ পাওয়া যাবে। আর আপাত প্রসারণ কাকে বলবো? না, আপাত প্রসারণের সংজ্ঞা হবে কোনো তরল পদার্থকে যে পাত্রে রেখে উত্তপ্ত করা হয় সেই পাত্রের প্রসারণকে অগ্রাহ্য করলে, পাত্রের প্রসারণকে বাদ দিয়ে দিলে যে প্রসারণ পাওয়া যাবে তাকে বলবো আমরা আপাত প্রসারণ। যেহেতু দুটো প্রসারণ তাই তাদের গুণাঙ্কও দুটো থাকবে, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর একটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। প্রথমে আমরা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে তাতে আসব। তাহলে সংজ্ঞা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। না, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পড়ার আগে আমরা একটু গাণিতিক রূপটাতে চলে যাব। ধরছি কোনো তরল পদার্থে যখন T1 উষ্ণতা তখন তার আয়তন হচ্ছে V1, যে পাত্রে রাখা আছে তার আয়তনও বলতে পারো বা তরলটার আয়তন মানে একই V1, এবং যখন এর উষ্ণতা বাড়িয়ে T2 করা হলো তখন তার আয়তন হলো V2। তাহলে আয়তন বৃদ্ধি পেলে কত? প্রকৃত আয়তন হলো V2, এটা কিন্তু প্রকৃত আয়তন অবশ্যই বলতে হবে, প্রকৃত আয়তন হয়েছে V2। তাহলে তার আয়তন বৃদ্ধি পেলে কত? V2 মাইনাস V1। এটা আগের সূত্র থেকে আমরা বলতে পারি ভ্যারিসেস V1, এবং V2 মাইনাস V1 ভ্যারিসেস T2 মাইনাস T1। এটাকে 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ দিয়ে ভেদের নিয়ম অনুসারে লিখতে পারি V2 মাইনাস V1 ভ্যারিসেস V1 ইন্টু T2 মাইনাস T1, অ্যান্ড V2 মাইনাস V1 সমান গামা আর V1 T2 মাইনাস T1। এই গামা আর এটাকেই বলা হয়
প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আর ফর রিয়েল, রিয়েল মানে প্রকৃত, গামা আর, তাহলে গামা আর ইজ ইকুয়াল টু কত হবে, V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে সংজ্ঞাটা কী হবে না, সংজ্ঞা হবে কোনো তরল পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনে যে পরিমাণ তার প্রকৃত প্রসারণ হয়, কোনো তরল পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে পরিমাণ তার প্রকৃত প্রসারণ হয় তাকে তার বলবো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এরপরে চলে যাব আমরা আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখান থেকে আমরা প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এবং গাণিতিক রূপ পেয়ে গেলাম। আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলবো, আপাত প্রসারণ গুণাঙ্ক, এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি প্রাথমিক আয়তনটা ছিল কি, তরলটা T1 উষ্ণতায় V1, T2 উষ্ণতায় তার আপাত আয়তন হয়েছে V2 ড্যাশ। তাহলে এখান থেকে আবার বলতে পারি V2 ড্যাশ মাইনাস V1 ভ্যারিসেস V1 ভ্যারিসেস T2 মাইনাস T1, সমীকরণ 3-4 থেকে পাই, করলে কত আসবে, V2 ড্যাশ মাইনাস V1 সমান, এটাকে গামা এ ধরছি ধ্রুবকটাকে, দ্যাট ইজ অ্যাপারেন্ট, এ ফর অ্যাপারেন্ট মানে আপাত, ইন্টু T2 মাইনাস T1, দ্যাট ইজ গামা এ is equal to V2 dash minus V1 by V1 into T2 minus T1। এই গামা এ এটাকে বলা হয় আপাত প্রসারণ গুণাঙ্ক। সংজ্ঞাটা আরেকবার বলে দিচ্ছি, সংজ্ঞাটা হচ্ছে কোনো তরল পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ হয় তাকে তার বলা হয় আপাত প্রসারণ গুণাঙ্ক। এছাড়াও আরেকটা পাবো আমরা, যেহেতু পাত্রের প্রসারণ হয়েছে তাহলে পাত্রের প্রসারণ গুণাঙ্ক সেটাও আরেকটা পাবো, সেটা একদম কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের মতো, পাত্রের প্রসারণ গুণাঙ্ক। প্রাথমিক আয়তন কত ছিল, T1 উষ্ণতা আয়তন ছিল V1, T2 উষ্ণতায় এখন পাত্রটার আয়তন যদি V হয়েছে ধরি, তাহলে এখানে বলতে পারি V মাইনাস V1 ভ্যারিসেস V1 ভ্যারিসেস T2 মাইনাস T1। তাহলে এই দুটোকে ভেদের নিয়ম অনুসারে করলে কত হবে, V মাইনাস V1 ভ্যারিসেস V1 ইন্টু T2 মাইনাস T1, আর V মাইনাস V1 সমান গামা জি, জি ফর গ্লাস, সাধারণত কাঁচের পাত্র হয় তাই গ্লাস, গামা জি V1 ইন্টু T2 মাইনাস T1, দ্যাট ইজ গামা জি ইজ ইকুয়াল টু V মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এই গামা জিকে বলা হয় পাত্রের প্রসারণ গুণাঙ্ক। যেমন আমরা সম্পর্ক পেয়েছি, দেখাচ্ছি আগে, প্রকৃত প্রসারণ সমান পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ, ঠিক একইভাবে আমরা প্রমাণ করতে পারি, সেই প্রমাণটা তোমাদের এখানে দরকার নেই, আমরা প্রমাণ করতে পারি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান পাত্রের প্রসারণ গুণাঙ্ক প্লাস আপাত প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ গামা আর ইজ ইকুয়াল টু গামা জি প্লাস গামা এ, এটাই হচ্ছে সম্পর্ক, খুব ইম্পর্ট্যান্ট একটা সম্পর্ক, গামা আর ইজ ইকুয়াল টু গামা এ প্লাস গামা জি বা গামা জি প্লাস গামা এ। ঠিক আছে, এই হলো তরল পদার্থের প্রসারণ গুণাঙ্ক। এবার এখান থেকে কিছু ব্যাখ্যামূলক কোশ্চেন হয়, সেইগুলো যেমন কোনটি তরলের নিজস্ব ধর্ম, আমরা আগেই বলেছি। কেন তরলের নিজস্ব ধর্ম, কারণ এক্ষেত্রে শুধুমাত্র তরলের নিজস্ব আয়তন হিসেবের মধ্যে রাখা হয়, তাই এটি নিজস্ব প্রসারণ হিসেবে পরিচিত। ব্যাস, আজকে এইটুকুই, শুধুমাত্র তরলের প্রসারণটা পড়লাম, ছোট ভিডিও করলাম যাতে আপলোড হতে সুবিধা হয়। পরের দিন আমরা আবার গ্যাসের প্রসারণটা 2-1 দিনের মধ্যেই পড়িয়ে দেবো। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে বা কল করতে পারো।